কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধরার অনুরোধ প্রধানমন্ত্রীর। বললেন, সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত অপেক্ষা করলে হতাশ হবে না কেউই। হত্যায় জড়িতদের বিচারের ঘোষণা। বেনজিরের দুর্নীতির খতিয়ান উচ্চ আদালতে দাখিল করতে যাচ্ছে দুদক। তড়িঘড়ি টাকা সরানো অপরাধ প্রবণ মানসিকতার প্রমাণ, বলছেন আইনজীবী। শিগগিরই আসছে মামলার সিদ্ধান্ত। 3 শীর্ষ কর্মকর্তা ছাড়াই চলছে ডিএসসির কার্যক্রম। ঝুঁকি নিয়েই লেনদেনে বিনিয়োগকারীরা। যোগ্য লোকের অভাব, দাবি নিয়োগ সংশ্লিষ্টদের। শিগগিরই সমাধানের আশ্বাস। ভোরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ঢাকার বাইরেও বন্ধ ঘোষণা করা হয়েছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়। তবে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মানেনি আন্দোলনকারী শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর, বরিশাল, খুলনা, সিলেট, শাহজালাল সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় বন্ধ আর হল ছাড়ার নির্দেশনার পরই স্লোগানে মুখর ক্যাম্পাস। হল না ছাড়তে অনড় শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পরপরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা ডেকে শিক্ষার্থীদের হল ছাড়ার সময় বেঁধে দেয় প্রশাসন। তবে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আদেশ প্রত্যাখ্যান করে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বুধবার বেলা 12টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হলে গুটি কয়েক শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায়। অন্যদিকে আবাসিক হল না ছাড়তে মাইকিং করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। বরিশাল বিশ্ববিদ্যালয় বেলা 3টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিলেও মানতে নারাজ আন্দোলনকারীরা। হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে আন্দোলন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারকারীরা। তাদের অভিযোগ, ন্যায্য দাবি না মেনে শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয় থেকে বের করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। রক্তের রাজপথ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রঞ্জিত হতে পারে, কিন্তু আমরা কখনোই হল ছাড়বো না। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কখনোই রাজপথ থেকে ঘরে। রাজনৈতিক যে ব্যক্তিবর্গ আছে তারা যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার মাধ্যমে আমাদের এই আন্দোলনকে বানচাল করার চেষ্টা করছে, এটারই আরেকটি নীল নকশা হচ্ছে হল বন্ধের নির্দেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিলেও আন্দোলনকারীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। কোটা বিরোধীদের আন্দোলনের সন্ত্রাসী কার্যক্রম কারা ঘটিয়েছে তা তদন্ত করে বের করা হবে বলে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, সংঘাতে নিহত প্রত্যেকের জীবন জীবিকার দায়িত্ব নেবেন তিনি। কোটা ইস্যুতে আদালতে ন্যায় বিচার পাবেন শিক্ষার্থীরা, এমন আশ্বাস দিয়ে সরকার প্রধান সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান। সন্ত্রাসী কার্যক্রম চালানোর প্রত্যেকের সাজা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করার ইচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রে তাদের সুযোগ করে দেওয়া হয় এবং নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয়। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন,
তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। ভোরের সময় আরও থাকছে। রপ্তানি বাড়লেও ঘুরে দাঁড়াতে পারছেন না খুলনার কাঁচা পাট শিল্প। আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা, নানা অভিযোগ রপ্তানিকারকদেরও। গদ বাঁধা আশ্বাস রপ্তানি উন্নয়ন ব্যুরোর। রাজধানীতে গায়েবানা জানাজা কর্মসূচিতে বাধা দেয় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিএনপি কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে জবাবে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে রণক্ষেত্রে পরিণত হয় বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা। ঘটনাস্থলে 25 থেকে 30 জনকে আটক করে পুলিশ। বিএনপির শীর্ষ নেতারা বাইতুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজা পড়েন। পরে গণমাধ্যমে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি না মেনে জেদ দেখিয়ে সরকার প্রধান, পুলিশ ও ছাত্রলীগ লেলিয়ে দিয়ে ছাত্রদের হত্যা করেছে। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত, কিন্তু শুধুমাত্র তার জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। পাকিস্তান আমলে পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে, কিন্তু সেই দমন করতে পারেনি। ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত। কোটা সংস্কার আন্দোলনের নিয়ন্ত্রণ এখন বিএনপি জামায়াতের হাতে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য সারা দেশে নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন তিনি। এদিকে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত ঢাকা কলেজ শাখা ছাত্রলীগ কর্মী সবুজের জানাজায় অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। গত কয়েকদিনের সহিংসতায় শিক্ষার্থী হতাহতের ঘটনা এবং আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে তেজগাঁওয়ে আওয়ামী লীগের মতবিনিময় সভা খেতে অংশ নেন ঢাকা জেলা, ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণের নেতারা। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই আন্দোলনের নিয়ন্ত্রণ এখন বিএনপি জামাতের হাতে। মিডিয়ার হেডিং দেখলে মনে হয় যে সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্রলীগ, অথচ বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্রলীগ। আক্রমণকারী শিবির আর জামাত। আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে জানিয়ে তিনি নেতাকর্মীদের সারা দেশে সতর্ক থাকার আহ্বান জানান। আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি, সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি জামাত তো বটেই, এই আন্দোলনে অর্থ বিনিয়োগ করছে পশ্চিমা অপশক্তি। ওদের বিরুদ্ধে কোনো কথাই বলবে ছাত্রলীগ কিন্তু একটি শব্দ উচ্চারণ করে। মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি কিন্তু চুপ করে বসে নাই। এই ষড়যন্ত্রের পিছনে তারা আছে, একাত্তরের ঘাতক আছে, জামাত আছে, শিবির আছে, ছাত্রদল আছে, বিএনপি সরাসরি যুক্ত। আল্লাহু আকবার। এদিকে মঙ্গলবারের সংঘর্ষে নিহত ঢাকা কলেজ শাখা ছাত্রলীগ কর্মী সবুজের জানাজা আয়োজিত হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। সে সময় সেখানে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বেনজিরের দুর্নীতির খতিয়ান উচ্চ আদালতে দাখিল করতে যাচ্ছে দুদক। আগামী সপ্তাহের যে কোনো দিন হাইকোর্টের একটি বেঞ্চে অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক আইনজীবী। অগ্রগতি প্রতিবেদনে উঠে এসেছে বেনজির তার স্ত্রী ও মেয়ের অপরাধপ্রাপ্ত সম্পত্তির নানা চিত্র। অনুসন্ধান শুরুর পর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেয়ার বিষয়টিকে বেনজিরের অপরাধপ্রবণ মানসিকতা হিসেবে দেখছেন সংস্থাটির আইনজীবী। লাপাত্তা সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের দুর্নীতির খতিয়ান দুদক আইনজীবীর হাতে। তিনি প্রস্তুতি নিচ্ছেন অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন উচ্চ আদালতে জমা দেওয়ার। মূল প্রতিবেদন সহ প্রায় ৭৫ পৃষ্ঠার রিপোর্টে উঠে এসেছে বেনজির, তার স্ত্রী মেয়ের অপরাধ লব্ধ সম্পত্তির নানা চিত্র।
বেনজিরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গত 22 এপ্রিল কমিটি গঠন করে দুদক। পরিস্থিতি আঁচ করতে পেরে 23 এপ্রিল থেকে টাকা সরাতে থাকেন সাবেক আইজিপি। 30 এপ্রিল পর্যন্ত কয়েকটি অ্যাকাউন্ট থেকে প্রায় 13 কোটি টাকা তোলেন বেনজির, তার স্ত্রী জিশান মির্জা ও মেয়ে ফারহিন রিশতা। সংস্থাটির আইনজীবী বলছেন, অনুসন্ধান শুরুর পর বেনজিরের টাকা সরিয়ে নেওয়া এবং টাকা তোলার তৎপরতায় প্রমাণ করে অপরাধপ্রবণ মানসিকতা। একজন আসামির মডাস অপারেন্ডি দেখে যেটা আমরা বুঝতে পারছি, ওনাকে যদি এখন আসামি বলা ঠিক হবে না, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির যে মডাস অপারেন্ডি, একটা ফৌজদারি মামলা আমরা বলি যে অ্যাকিউজডের মডাস অপারেন্ডি, এই মডাস অপারেন্ডি দেখে বোঝা যায় এগুলি সবগুলো সাসপিশিয়াস ট্রানজাকশন। টাকার গতিপথ নির্ণয়ের কাজ চলছে। টাকা যদি দেশের বাইরেও চলে যায় সেটা আনা যাবে, একটু সময় সাপেক্ষ। 3 দফায় সাবেক আইজিপির প্রায় 700 বিঘা জমি ক্রোক করা হয়েছে। জব্দে রয়েছে 12টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসেব সহ বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি। দেশে বিদেশে নামে বেনামে আরও সম্পত্তি থাকতে পারে বলে ধারণা দুদকের। খুরশিদ আলম খান বলছেন, মামলার সিদ্ধান্ত খুব শীঘ্রই আসবে। এই 70-75 পাতা যে আমরা প্রতিবেদনটা দাখিল করব, যেদিনই লিস্ট আসে সেদিনে আমরা দাখিল করব, আমার কাছে মনে হচ্ছে প্রায় আপনার অনুসন্ধান কাজ শেষ পর্যায়ে, যে কোনো পর্যায়ে এটা কমিশনে দাখিল হবে। কমিশনে দাখিল হলেই কমিশন সিদ্ধান্ত দিবে এটা তারা কি করবে। গত 2 জুলাই বেনজির ও তার পরিবারকে সম্পদের হিসেব দিতে নোটিশ জারি করে দুদক। সময় দেওয়া হয়েছে 21 কার্যদিবস। বেঁধে দেয়া এই সময় শেষ হবে এই মাসের শেষ সপ্তাহে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাসের নকশায় ত্রুটিতে বিপাকে পৌরবাসী। মেয়াদ ও ব্যয়ের সঙ্গে বেড়েছে যানজট। দ্রুত কাজ শেষের দাবি। নির্ধারিত সময়ে উন্মুক্ত করার আশ্বাস কর্তৃপক্ষের। এমডি নেই প্রযুক্তি প্রধান ও চিফ অপারেটিং অফিসার। শীর্ষ এই 3 কর্মকর্তা ছাড়াই যেন তেনভাবে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির কার্যক্রম। যোগ্য লোকের অভাবে নিয়োগ প্রক্রিয়ায় এই ধীরগতি, বলছেন নিয়োগ বোর্ডের প্রধান। একদিকে আস্থার সংকটে পুঁজিবাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ, অন্যদিকে দিনকে দিন যেন আরও রুগ্ন হচ্ছে দেশের প্রধান এই পুঁজিবাজার। আলতাফ হুসাইনের রিপোর্টে বিস্তারিত। প্রায় 1.5 মাস ধরে ব্যবস্থাপনা পরিচালক এমডির পদ খালি রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে। 6 মাস পেরিয়েছে চিফ অপারেটিং অফিসারের পদত্যাগের। দায়িত্বে আসেনি নতুন কেউ। অব্যাহতির 1.5 বছরের বেশি সময় ধরে খালি পড়ে আছে চিফ টেকনোলজি অফিসার সিটিও পদটিও। শেয়ারবাজারের সব কার্যক্রমই চলে সফটওয়্যারের মাধ্যমে। সিটিও ছাড়া বিকল্প লোক দিয়ে কাজ চালিয়ে নিলেও যে কোনো সময় ঝুঁকিতে পড়তে পারে ডিএসসির লেনদেন, এমন শঙ্কায় প্রতি মুহূর্ত পার করেন বিনিয়োগকারীরা। ক্যাপিটাল মার্কেট অনেক এটা খুবই একটা সেন্সিটিভ জায়গা। এখানে যে কোনো কিছুরই একটা ইফেক্ট পড়ে আর কি। স্বাধীন একটা দেশের সরকারের একটা প্রতিষ্ঠান, এর দায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও আছে। এমনিতেই যেখানে পুঁজিবাজারকে বলা হয় ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মাধ্যম, সেখানে ব্যবস্থাপনা পরিচালক ছাড়া ডিএসসিতে কোন অবস্থায় অর্থলগ্নি করবেন বিনিয়োগকারীরা, এমন প্রশ্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদেরও। এক্সিকিউটিভ ছাড়া স্টক এক্সচেঞ্জ কিভাবে চলে? একটা স্টক এক্সচেঞ্জ উইচ ইজ টোটালি বেসড অন দ্য টেকনোলজি, সেখানে সিটিও নেই। যেভাবে চলছে এটা আমরা ইট ওয়াজ নট এক্সপেক্টেড। যোগ্য লোকের অভাবে নিয়োগ প্রক্রিয়ায় এই ধীর গতি বলে জানান ডিএসসির নিয়োগ বিষয়ক কমিটির প্রধান। কতদিন পর ব্যবস্থাপনা পরিচালক পাবে ডিএসসি, সেই সময়সীমাও জানা নেই তার। 3 জন যোগ্য ব্যক্তিকে 3টা পজিশনে এবং নিরপেক্ষভাবে নিয়োগ দিতে গেলে আপনার কিছু সময় তো অবশ্যই আমাদেরকে দিতে হবে। এতটুকু আশ্বস্ত করতে চাই যে খুব দ্রুততার সাথে এই জিনিসগুলো ফিল আপ করা হবে। ডিএসসির এমন দুর্বলতা যখন দৃশ্যমান, তখন স্বাভাবিকভাবেই এর নেতিবাচক প্রভাব পড়ে পুঁজিবাজার লেনদেনে, যা তৈরি করে আস্থার সংকট। তাও স্বীকার করেন ঢাকার পুঁজিবাজারের এই পরিচালক। এর সবগুলো পিলার আপনার স্ট্রং রাখতে হবে। কোনো একটা পিলার যদি মিসিং থাকে অবশ্যই সেটা মার্কেটকে ইম্প্যাক্ট করবে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নানা প্রতিকূলতার মধ্যেই সবশেষ অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে বেড়েছে পাট পণ্যের রপ্তানি। তবে ঘুরে দাঁড়াতে পারছে না কাঁচা পাট শিল্প। সরকার কৃষি পণ্য ঘোষণা করলেও ভর্তুকি, ব্যাংক ঋণ সহ অন্যান্য সুবিধা না পাওয়ায় এ খাতে রপ্তানির পরিমাণ কমছে বলে দাবি ব্যবসায়ীদের। এছাড়াও রয়েছে নানা প্রতিবন্ধকতা। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। 2023 সালে কৃষি মন্ত্রণালয় কাঁচা পাটকে কৃষিপণ্য ঘোষণা করায় রপ্তানির ক্ষেত্রে নগদ প্রণোদনা, ভর্তুকি, স্বল্প সুদে ব্যাংক ঋণ পাওয়ার কথা।
তবে খুলনা অঞ্চলের ব্যবসায়ীদের অভিযোগ কোনো সুবিধাই তারা এখনো পাচ্ছেন না। এছাড়া প্রায় বিভিন্ন দেশে রপ্তানি বন্ধের আদেশ, কাঁচা পাটের সঠিক মূল্য নির্ধারণ না করা সহ বিভিন্ন কারণে কাঁচা পাট রপ্তানিতে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান, ফলে প্রতি বছর কমছে রপ্তানির পরিমাণ। সরকারের কোনো সহায়তা আমাদের নেই, সাথে সাথে বিদেশি বায়ারগুলো এই সুযোগে পাটের ন্যায্য মূল্য দেয় না। প্রণোদনা পাচ্ছি না আমরা, সাবসিডি যেটা পাওয়ার কথা, যেটা জুট গুডস পেয়ে থাকে, পাটকড়ি পেয়ে থাকে, কিন্তু এটা কাঁচা পাট রপ্তানি করে আমরা সেটা পাচ্ছি না, যাতে করে রপ্তানিতে অনেকটা ব্যাহত হচ্ছে। এদিকে পাটের তৈরি নানা ধরনের ব্যাগ, কার্পেট, জায়নামাজ সহ হস্তশিল্পের নানা পণ্য তৈরি করছে খুলনা অঞ্চলের বেশ কিছু প্রতিষ্ঠান, যার চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। এসব চাহিদায় 2022-23 অর্থ বছরের তুলনায় 2023-24 অর্থ বছরে খুলনা থেকে পাট পণ্য রপ্তানি কিছুটা বেড়েছে। তবে স্বল্প সুদে ঋণ না পাওয়া, অতিরিক্ত করারোপ, কৃত্রিম সংকট তৈরি করে পাটের দাম বৃদ্ধি করা সহ নানা অভিযোগ রয়েছে পাট পণ্য রপ্তানিকারকদের। আন্তর্জাতিক মার্কেটে বাংলাদেশের নামটা উজ্জ্বলভাবে তুলে ধরতে পারছি না, যার জন্য আমাদের জাতীয় অর্থনীতিতেও কিছুটা ব্যাঘাত ঘটছে। ব্যবসায়ীরা নানা সুবিধা পাচ্ছে জানিয়ে কাঁচা পাট ও পাট পণ্য রপ্তানি বাড়াতে নানা উদ্যোগের কথা জানায় রপ্তানি উন্নয়ন ব্যুরো। সরকারের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে তার মাধ্যমে তারা যাতে এটাতে রপ্তানিতে যাতে উদ্বুদ্ধ হয়, এটাকে যদি আমরা আসলেই তুলে ধরতে পারি তাহলে তো আমাদের ব্যবসায়ীরাও যেমন লাভবান হবে, সরকারও লাভবান হবে। খুলনায় বর্তমানে 25টি কাঁচা পাট রপ্তানিকারক প্রতিষ্ঠান ও 10টি পাট পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার বেড়েছে 1 লাখের বেশি। সদ্য বিদায়ী অর্থবছর ভ্রমণ কর বাবদ বাংলাদেশ সরকারের আয় হয় প্রায় 120 কোটি টাকা। অথচ যাত্রীদের অভিযোগ, কর বাড়ানো হলেও বাড়েনি সেবার মান। ইমিগ্রেশন কাস্টমসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নাজেহাল হতে হয় তাদের। আর এ নিয়ে গতানুগতিক আশ্বাস বন্দর কর্তৃপক্ষের। আজুল হকের পাঠানো তথ্য ও শাওন হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বাংলাদেশের স্থলবন্দরের মধ্যে সবচেয়ে ব্যস্ত বন্দর যশোরের বেনাপোল। ভারতের কলকাতার সঙ্গে যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় এই বন্দরকে বেশি ব্যবহার করেন যাত্রীরা। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 2022-23 অর্থ বছরে বেনাপোল দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা ছিল 21 লাখ, আর 2023-24 অর্থ বছরে এ সংখ্যা ছিল 22 লাখের বেশি। অথচ যাত্রীদের অভিযোগ, যাতায়াত কর বাড়ানো হলেও বাড়েনি সেবার মান। ইমিগ্রেশন কাস্টমসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নাজেহাল হতে হয় তাদের। 3-4 ঘন্টা এসে দাঁড়ায় থাকতে হয়, বসার জায়গা নাই, দাঁড়িয়ে সবাই যে মশার কামড় খাচ্ছি, এটা আসলে কোনোভাবে কামনা না। পিছন থেকে অনেক লোকজন আনসার এবং পুলিশের সহযোগিতা এরা অন্যভাবে বেরিয়ে যাচ্ছে। আমরা কিন্তু সেই 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়ে আছি। 5 ঘন্টা 6 ঘন্টার একটা ফেয়ার, এই ফেয়ারটা আমাদের অনেক ক্ষতিকর। তবে ভিসা জটিলতায় কাঙ্ক্ষিত যাতায়াত বাড়েনি বলে জানান বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা। আর বন্দরে যাত্রীদের দালালদের থেকে সাবধানে থাকার আহ্বান নিরাপত্তা কর্মীদের। ভিসা দেওয়ার ক্ষেত্রে যে শর্তগুলো রয়েছে সেগুলো জটিল করে ফেলা হয়েছে। বারবার বলা হয়েছে তারা যেন দালাল চক্রের হাতে প্রতারিত না হয় এবং বিভিন্ন ধরনের দালাল আছে তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা না দেয়। আর এই নিয়ে গতানুগতিক আশ্বাস বন্দর কর্তৃপক্ষের। যাত্রী হয়রানি রোধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি এবং ছিনতাই বা চাঁদাবাজিদের দৌরাত্ম্য বন্ধের জন্য আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছি। একই সাথে আমরা আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা আনসার সিকিউরিটি পিবেন আছে তাদেরকেও নির্দেশনা দিয়েছি যথাযথভাবে। 2023-24 অর্থ বছরে বেনাপোল স্থল বন্দর থেকে ভ্রমণ কর বাবদ বাংলাদেশ সরকারের আয় হয় প্রায় 120 কোটি টাকা। সময় সংবাদ, বেনাপোল। বেনাপোল স্থলবন্দরে বন্ধ ভারতের সঙ্গে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা বাণিজ্য সেবা। এতে স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানি। তবে হঠাৎ চুক্তি ভঙ্গ করে দিনে 10 ঘন্টা বাণিজ্য সেবা বন্ধের 7 দিন পেরিয়ে গেলেও কোনো সদুত্তর দেয়নি পেট্রোপোল বন্দর কর্তৃপক্ষ। এ মুহূর্তে বেনাপোল স্থলবন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। 6 বছর আগে ভারত এবং বাংলাদেশ সরকার যৌথভাবে দিল্লিতে একটি বাণিজ্য সভায় ভারতের পেট্রাপোল এবং এই বাংলাদেশের বেনাপোল স্থল বন্দরের মধ্যে সপ্তাহে 7 দিনে যে
9 ঘন্টা বাণিজ্য সেবা ছিল, সেই 9 ঘন্টা বাণিজ্য সেবা বাড়িয়ে 24 ঘন্টা বাণিজ্য সেবা চালু করে। এবং এই 24 ঘন্টা বাণিজ্য সেবা চুক্তির কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি 2017 সালের 1 আগস্ট থেকে বেনাপোল এবং পেট্টাপোল বন্দরের মধ্যে কিন্তু রাত দিন 24 ঘন্টা যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য কার্যক্রম সেটি শুরু হয়েছিল। তবে আবার হঠাৎ করে কিন্তু ভারতের পেট্টাপোল বন্দর কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এই বাণিজ্য সেবা বন্ধ করে দিয়ে, অর্থাৎ 24 ঘন্টা থেকে বন্ধ করে দিয়ে কিন্তু আবার 9 ঘন্টায় নিয়ে আসে। ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বেনাপোল এবং পেট্টাপোল স্থল বন্দরের মধ্যে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু স্থবির হয়ে আছে। অর্থাৎ রাত এবং সকালে যে কর্মব্যস্ততা ছিল সেই কর্মব্যস্ততা কিন্তু এখনো বেনাপোল বন্দরে নাই। সকালবেলা আমরা পেট্টাপোল বন্দরে এবং গতকাল রাত্রে পেট্টাপোল বন্দর এবং বেনাপোল বন্দর সীমান্তে এসে দেখতে পেয়েছি কয়েক হাজার গাড়ি কিন্তু বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় আছে এবং বেনাপোল বন্দর থেকে কিন্তু প্রায় কয়েকশো রপ্তানিবাহী ট্রাক কিন্তু ভারতের পেট্টাপোল বন্দরে দাঁড়িয়ে আছে। যারা ব্যবসায়ী এবং ট্রাক চালক তারা আমাদেরকে বলেছেন এই 24 ঘন্টা বাণিজ্য সেবা বন্ধের কারণে কিন্তু তাদের যে আমদানি এবং রপ্তানি ব্যয় সেটি যেমন বেড়েছে, তেমনি কিন্তু দ্রুত পণ্য সরবরাহ সমস্যা দেখা দেয় যে শিল্প কারখানায় যে উৎপাদন প্রক্রিয়া সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এই ব্যাপারে আমরা কথা বলেছি বেনাপোল স্থল বন্দরের পরিচালক রেজাউল করিমের সাথে। তিনি আমাদেরকে বলেছেন হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই যে ভারতের পেট্টাপোল বন্দর কর্তৃপক্ষ এই যে 24 ঘন্টা বাণিজ্য সেবা বন্ধ করে দিয়েছে, এ বিষয়ে গত সপ্তাহে কিন্তু তিনি কারণ জানতে কিন্তু পেট্টাপোল বন্দর কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলেন। তবে এখনো পর্যন্ত কিন্তু পেট্টাপোল বন্দর কর্তৃপক্ষ এই যে 24 ঘন্টা বাণিজ্য সেবা সেই ব্যাপারে কিন্তু কর্তৃপক্ষ কোনো এই যে সে সেবা কিন্তু যে বন্ধ হয়ে গেছিল সেটি কিন্তু আরো চালুর ব্যাপারে কিন্তু কোনো সম্ভাবনা ব্যবসায়ীরা দেখতে পাচ্ছে না। এতে কিন্তু সাধারণ ব্যবসায়ী আমাদের আরো বলছেন যে 24 ঘন্টা বাণিজ্য সেবা বন্ধ হলে চলতি অর্থ বছরে যে প্রচুর পরিমাণে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সে রাজস্বের লক্ষ্যমাত্রা যেমন ঘাটতি হওয়ার সংখ্যা বাড়ছে, তেমনি কিন্তু যে পরিমাণ আমদানি হওয়ার কথা সে আমদানি বাণিজ্য কিন্তু ঘাটতি দেখা দিতে পারে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে 24 ঘন্টা বাণিজ্য সেবা বন্ধ করে যে আবারও 9 ঘন্টায় নিয়ে আসা হয়েছে এবং এর ফলে যে বেনাপোল এবং পেট্টাপোল স্থল বন্দরে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি যে স্থবির হয়ে পড়েছে তার সর্বশেষ। এখন সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে। লবণাক্ত পানিতে নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ইনকিউবেটর সহ বিভিন্ন যন্ত্রাংশ। এ কারণে ব্যাহত হচ্ছে বাগেরহাট আঞ্চলিক হাঁস প্রজনন খামারের ডিম থেকে বাচ্চা ফোটানো কার্যক্রম। দ্রুত সুপেয় পানির ব্যবস্থার দাবি সংশ্লিষ্টদের, তবে এ নিয়ে কোনো সমাধান দিতে পারেনি প্রাণী সম্পদ বিভাগ। আলী আকবর টুটুলের তথ্য, আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। পলেস্তরা খসে পড়েছে দেয়াল থেকে, নেটে ধরেছে মরিচা। 2017 সালে চালু হয় বাগেরহাট আঞ্চলিক হাঁস প্রজনন খামার। এরপর 4 বছর হাঁসের ডিম থেকে একদিনের হাঁসের বাচ্চা উৎপাদন করে স্বল্প মূল্যে সরবরাহ করে আসছিল প্রতিষ্ঠানটি। তবে লবণাক্ত ও আয়রনযুক্ত পানিতে মরিচা পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ইনকিউবেটর সহ বিভিন্ন যন্ত্রাংশ। 1.5 বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে পানির কুলিং প্ল্যান্ট ও পানির পাম্প। এতে ব্যাহত হচ্ছে বাচ্চা উৎপাদন। শীঘ্রই সুপেয় পানির ব্যবস্থার দাবি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। আর্টিফিশিয়াল ভাবে পানি তুলতেছে যেটা আসলে লবণাক্ত। যদি আমাদের পানির ব্যবস্থাটা ভালো হয় সেই ক্ষেত্রে আমাদের প্রোডাকশনটা বাড়বে। এখানকার টিডিএসটা খুব অতিমাত্রায় বেশি, আমার মেশিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মেশিনের পারফরমেন্স ধীরে ধীরে কমে যাচ্ছে। সুপেয় পানির ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানায় স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। আমাকে আমার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আশ্বস্ত করেছেন যে তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবে। খামার কর্তৃপক্ষের তথ্য মতে বাগেরহাট আঞ্চলিক হাঁস প্রজনন খামারের জিন্ডিং ও বেইজিং 2 ধরনের হাঁস রয়েছে। প্রতি বছর এই খামার থেকে আগে 60,000 বাচ্চা ইনকিউবেটরে উৎপাদন করা হতো। বর্তমানে এ পরিমাণ নেমে এসেছে 50,000-এ। সময় সংবাদ, বাগেরহাট। ভাঙনের কবলে পদ্মায় বিলীন রাজবাড়ী দৌলদিয়া ঘাটের 6 ও 7 নম্বর ফেরিঘাটের অন্তত 600 মিটার এলাকা। আতঙ্কে দিন কাটছে নদী পারে মানুষের। এই বিষয়ে বিস্তারিত জানাতে দৌলদিয়া ঘাটে রয়েছেন রিপোর্টার আশিকুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। চলতি বছর বর্ষা মৌসুমের আগে থেকেই অর্থাৎ গত মে মাসের শুরু থেকেই দৌলতদিয়ার 6 নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দেয়। আমরা সে সময় দেখেছি দৌলতদিয়ার 6 নম্বর ফেরিঘাট এলাকায় বিআরডব্লিউটিএ জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করে।
তবে স্থানীয়দের অভিযোগ সে সময় বিআইডব্লিউটিএ যে জিও ব্যাগ ফেলেছিল সেই জিও ব্যাগ কিন্তু এই ভাঙনের তুলনায় খুবই অপ্রতুল ছিল, যে কারণে সেই জিও ব্যাগগুলো কিন্তু কোনো কাজেই আসেনি। স্থানীয়রা যেটি অভিযোগ করছেন যে বিআইডব্লিউটিএ এর কাজটি আসলে সঠিক ছিল না সে সময়, এবং যেই কারণে কিন্তু এই জিও ব্যাগও নদী গর্ভে বিলীন হয়ে গেছে, যে কারণে মানুষ একটি চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিও ব্যাগগুলো এখানে দেখা যাচ্ছে, সেই জিও ব্যাগগুলো কিন্তু মূলত বিআইডব্লিউটিএ এর না, স্থানীয়ভাবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা মুন্সি এবং রাজবাড়ী জেলা আওয়ামী মোটর চালক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তপু তারা ব্যক্তিগত অর্থায়নে এই জিও ব্যাগগুলো এখানে এই 6 নম্বর ফেরিঘাট এলাকায় ফেলেছেন। তো আমি স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে গত এই 2.5 মাসের ভাঙনে দৌলতদিয়ার 6 এবং 7 নম্বর ফেরিঘাট এলাকার অন্তত 600 মিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে, যে কারণে মানুষ কিন্তু একটি ক্ষোভ প্রকাশ করেছেন যে এই 2.5 মাসে এত বড় একটি অংশ নদীতে বিলীন হয়ে যাওয়ার পরে বিআইডব্লিউটিএ বা পানি উন্নয়ন বোর্ড এখনো পর্যন্ত ভাঙন ঠেকাতে কোনো কাজ শুরু করেনি। আমি বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তাদের সঙ্গে আমি কথা বলে যেটি জানতে পেরেছি বা বুঝতে পেরেছি বা ধারণা করতে পারছি যে তারা এই জিও ব্যাগ ফেলে আর ভাঙন ঠেকানোর কাজটি তারা করবেন না, কারণ গত 2020 সালে এই দৌলতদিয়া পাটুরিয়া ঘাট আধুনিকায়নে একটি প্রকল্প পাস হয়, থেকে প্রকল্পে এর ব্যয় ধরা হয় 1400 কোটি টাকা। তো যদিও অর্থ অবমুক্তির কারণে সেই প্রকল্পটি আটকে আছে, প্রকল্পের কাজ শুরু করা যায়নি, কিন্তু বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ড যেই কাজটি চাচ্ছে, যে এই প্রকল্পের কাজটি নিয়ে তারা এগোতে চাচ্ছে, কারণ এই প্রকল্পের কাজ যদি শুরু হয় এখানে দৌলতদিয়া ঘাট এলাকায় 4 কিলোমিটার এলাকা স্থায়ীভাবে নদী শাসন হবে, যে কারণে তারাও চাচ্ছেন এই প্রকল্পটি নিয়ে কাজ করার জন্য। আর হচ্ছে এই ভাঙনের কারণে কিন্তু যারা বাসিন্দারা আছেন তারা আরো একটি উভয় সংকটে পড়েছেন, সেটি হচ্ছে যে এখানে ভাঙনের কারণে তাদের যে বাড়িঘর সেই বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু সেই বাড়িঘরগুলো কিন্তু তারা এখান থেকে সরিয়ে নিতে পারছেন না, কারণ যখন এই 2021 সালের ডিসেম্বরে এই জমি অধিগ্রহণের প্রক্রিয়া যখন শুরু হয়, অর্থাৎ এই প্রকল্পের কারণে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়, এই জমি অধিগ্রহণের প্রক্রিয়ার কারণে এই দৌলতদিয়ার 3টি মৌজার অন্তত 30 একর জমি অধিগ্রহণ করে নেয় জেলা প্রশাসন, এবং 700 পরিবার এই অধিগ্রহণের আওতায় রয়েছে। এই অধিগ্রহণের কারণে এই যে স্থানীয় বাসিন্দারা আছে তাদের এই জমি থেকে তারা কোনো কিছু সরিয়ে নিতে পারছেন না, এবং তারা যে স্থায়ীভাবে এখানে কিছু করবেন সেই জিনিসটিও পারছেন না, যে কারণে তারা চরম দুর্ভোগে পড়েছেন। আবার তাদের যে ক্ষতিপূরণের যে টাকাটি এই জমি অধিগ্রহণের, সেই ক্ষতিপূরণের টাকাটিও তারা পাচ্ছেন না, যে কারণে তারাও কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন এই ভাঙনের কারণে। সব মিলিয়ে এই স্থানীয়দের যেটি চাওয়া যে স্থায়ীভাবে নদী শাসনের কাজ, অর্থাৎ সেই 1400 কোটি টাকার প্রকল্পের কাজটি দ্রুত যেন শুরু করা হয়। এই ছিল আমার কাছে দৌলতদিয়া ফেরিঘাট থেকে ভাঙনের সবশেষ খবর। অবকাঠামো ভেঙে যাওয়ার সবশেষ অবস্থা জানতে এতক্ষণ ছিলাম দৌলতদিয়া ঘাটে। নিষেধাজ্ঞার মধ্যেই নদীতে নেমেছেন বাগেরহাটের মোংলা উপজেলার জেলেরা। চিংড়ি রেণুপোনা ধরার সঙ্গে তাদের জালে ধরা পড়ছে অন্যান্য মাছের পোনা ও সামুদ্রিক বিভিন্ন প্রাণীর লার্ভা। অবৈধ জেনেও ঋণ আর অভাবের জন্য এ কাজ করছেন বলে দাবি জেলেদের। আর অসাধু চিংড়ি পোনা ব্যবসায়ী ও আহরণকারীদের বিরুদ্ধে অভিযান চলমান আছে বলে জানায় সংশ্লিষ্ট বিভাগগুলো। মাহমুদ হাসানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। নদীতে নৌকা নোঙর করে ফেলা হয়েছে নিষিদ্ধ চায়না জাল। দেখে মাছ ধরার উৎসব মনে হলেও আইন অমান্য করে চলছে রেণুপোনা নিধন। বঙ্গোপসাগর ও সুন্দরবন সংলগ্ন নদীতে চলছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। এর মধ্যেই বাগেরহাটের মোংলা উপজেলার জেলেরা নদী থেকে আহরণ করছেন চিংড়ির রেণুপোনা। এর সঙ্গে তাদের জালে ধরা পড়ছে অন্যান্য মাছের পোনা ও সামুদ্রিক বিভিন্ন প্রাণীর লার্ভা। আহরণ শেষে চিংড়ি রেণু রেখে বাকি পোনা ও লার্ভা ফেলে দেয়া হচ্ছে। মোংলা জয়মনির ফরেস্ট ঘাট, বিউটি মার্কেট, সুন্দরতলা, চিলা বাজার সহ অন্তত 15টি স্পটে প্রকাশ্যে এসব রেণু বিক্রি হচ্ছে। তবে জেলেদের দাবি, অবৈধ জেনেও ঋণ অভাবের জন্য এই কাজ করছেন তারা। সংসার তো চালাইতে হবে, আমরা তো সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাই না, এই কারণে আমাদের মাছটা ধরতে হয়। পোনা মাছ
ধরি মানে 2 পয়সা হ্যাগো দিই আর আমরাও দিই আর কি 2 পয়সা দিই আর কি আমরাও ধরি। অন্য কোনো ইনকামের কোনো সোর্স নাই এখানে আছে, অন্য কোনো সাইড কোনো ইনকাম থাকতো তো ইনকাম করে খাইতো। অসাধু চিংড়ি পোনা ব্যবসায়ী ও আহরণকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। নৌ পুলিশ বা স্থানীয় পুলিশ প্রশাসন নিয়ে আমরা অভিযান বা মোবাইল কোর্ট আমাদের প্রতিনিয়তই চলমান রয়েছে। মিনিস্ট্রির আদেশ বা সরকারি আদেশ যেটা রয়েছে এখানে ব্যত্যয় ঘটিয়ে সুন্দরবনে মাছ ধরা এবং পোনা আহরণ করা ইত্যাদি সম্পূর্ণ অবৈধ। সুন্দরবনের অভ্যন্তরে 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। নকশায় ত্রুটি থাকায় মেয়াদ ও ব্যয় বেড়েছে চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের। সংশোধিত নকশায় বেড়েছে র্যাম্পের দৈর্ঘ্য। এদিকে নির্মাণ কাজে ধীর গতিতে দুর্ভোগে পৌরবাসী। রেলগেটে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট। নির্ধারিত সময়ের মধ্যে ওভারপাস উন্মুক্ত করার আশ্বাস কর্তৃপক্ষের। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2023 সালের 12 আগস্ট চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজারে শুরু হয় রেলওয়ে ওভারপাস নির্মাণ। তবে কাজ চলমান অবস্থায় র্যাম্পের আয়তন বৃদ্ধি, জমির মূল্য বৃদ্ধি ও রেলগেটের নকশায় ত্রুটি দেখা দেয়। পরে নকশায় সংশোধন করে বাড়ানো হয় প্রকল্পের ব্যয় ও মেয়াদ। সংশোধিত প্রকল্পে 64 কোটি টাকা থেকে নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 75 কোটি টাকায়। 1 বছর মেয়াদ বৃদ্ধি করে 2025 সালের জুন মাস পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। দুই প্রান্তের র্যাম্পের দৈর্ঘ্য 330 মিটার থেকে বাড়িয়ে করা হয়েছে 442 মিটার। তবে নির্মাণ কাজে ধীরগতির কারণে দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। রেলগেটের প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট। দ্রুত প্রকল্পের কাজ শেষ করার দাবি স্থানীয়দের। ব্রিজের কাজের জন্য দুই পাশে যতটুকু রাস্তা আছে যাতায়াতের, এই রাস্তাটুকুও ভালো না। জনদুর্ভোগ তৈরি করে মানুষকে ব্যারিকেড দিয়ে হচ্ছে, মানে এক রাস্তা বন্ধ করে দিয়ে যাইতে পারুক আর না পারুক। যে পরিমাণ ধুলা হচ্ছে সাধারণ জনগণের আমার এখানে থাকতে পারছি না। সকাল সন্ধ্যা যে পানি দেওয়ার কথা সেটাও দিচ্ছে না ওরা। 2-1 বছরের মধ্যে সম্পূর্ণ হবে কিনা আমরা সেটা বলতে পারছি না। আর নির্ধারিত সময়ের মধ্যে ওভারপাস উন্মুক্ত করার আশ্বাস কর্তৃপক্ষের। এই সমস্ত ব্যয়গুলো আমরা ইতিমধ্যে ডিপিপিতে অ্যাকোমোডেট করেছি, ডিপিপিতে অ্যাকোমোডেট করে অনুমোদনের রাস্তায় চলে গেছি। তো এখন আর আমাদের সামনে কোনো বাধা নেই, এখন দ্রুত গতিতে কাজ চলবে এবং দ্রুত গতিতে কাজটা শেষ করে ফেলতে পারব। রেলওয়ে ওভারপাসের দৈর্ঘ্য 419 মিটার এবং প্রস্থ প্রায় 10 মিটার। বর্তমানে ওভারপাসের 13টি স্প্যান বসানোর কাজ চলমান রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। দীর্ঘদিন সংস্কার না হয় বেহাল ঝিনাইদহ সদর উপজেলার 17 কিলোমিটার দীর্ঘ হামদহ টিকারিক সড়কের খানাখন্দ আর ধুলায় চরম ভোগান্তিতে 5 ইউনিয়নের বাসিন্দারা। শিগগিরই সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি তাদের। আর কর্তৃপক্ষ বলছে শিগগিরই 1/3 সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হচ্ছে। সজিবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। সড়কের মাঝে বড় বড় গর্ত, বেশিরভাগ স্থানে উঠে গেছে পিচ। ঝুঁকি নিয়েই হেলে দুলে চলছে যানবাহন। গত 3 বছর ধরে এমন বেহাল দশা ঝিনাইদহ সদর উপজেলার হামদটিকারি সড়কের। সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় কাদা। এলাকাবাসী জানায় সম্প্রতি একটি প্রকল্পের মাধ্যমে সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করে সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু স্থানীয় 2 ঠিকাদারের দ্বন্দ্বের কারণে বন্ধ হয়ে যায় কাজটি। এতে চরম ভোগান্তিতে সড়কে চলাচলকারীরা। আগে যাই হোক একটু ভাঙাচোরা ছিল, তারপরে খুঁড়ে দেওয়ার পরে আরো বেশি খারাপ বেহাল অবস্থা। এখন রাস্তাতে চলাফেরা বৃষ্টি হলে তো চলাই যাবে না। মাজায় ব্যথা, হাঁটু ব্যথা জ্বালাইতে যে রাস্তাতে যাতেই পারতেছি না। রাত 2টার সময় আমার গ্রামতে ডেলিভারি রুগী নিয়ে আসছিলাম, আস্তে আস্তে টিবিলেভার মোড়ে এসে ডেলিভারি হয়ে গেল। রোগী অনেক সময় রাস্তার মধ্যে মারাও গেছে এই রাস্তার বেহাল দশার। দ্রুততার সাথে আমাদের কাজটা বাস্তবায়ন করলে আমাদের এলাকার মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে। কর্তৃপক্ষ বলছে 17 কিলোমিটার সড়কের পুরোটা সংস্কার করা না হলেও শিগগিরই 5 কিলোমিটার অংশ মেরামতে কাজ শুরু হবে। ইভালুয়েশন শেষ পর্যায়ে এখন অনুমোদন হলে আমরা ওটা কাজ শুরু করব। পরবর্তী অংশটা আমরা এবার 24-25 অর্থ বছরে জিওবি মেইনটেনেন্স থেকে আমরা মেরামতের জন্য অলরেডি এস্টিমেট শুরু করে দিয়েছি। ঝিনাইদহ সদর উপজেলার 5টি ইউনিয়নের অন্তত 1.5 লাখ মানুষ হামদটিকারি সড়কটি ব্যবহার করেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইরান ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছে বলে মার্কিন গণমাধ্যম যে দাবি করছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এদিকে ট্রাম্পকে হত্যা চেষ্টার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও রহস্য উন্মোচন করতে পারেনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI।
ট্রাম্পের ওপর হওয়া হামলায় ব্যবহৃত অস্ত্র নিষিদ্ধে কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলাওকিতে চলছে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন। বৃহস্পতিবার রাতের ভাষণকে সামনে রেখে বুধবার মঞ্চ পরিদর্শন করেন দলের চূড়ান্ত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিজেই ঘুরে ঘুরে দেখেন মঞ্চের চারপাশ। এদিনও তার কানে ব্যান্ডেজ দেখা যায়। পেনসিলভেনিয়ার নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় এখনো মার্কিন রাজনীতিতে চলছে নানা আলোচনা। 5 দিন পেরিয়ে গেলেও রহস্য উন্মোচন করতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। এক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ বলছে, সেদিনের হামলার প্রায় 1 ঘন্টা আগে হামলাকারীকে সন্দেহজনক ব্যক্তি হিসেবে মনে করেছিল নিরাপত্তা বাহিনী। ওই হামলার জন্য যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের ব্যর্থতার অভিযোগ এনে বাহিনীর প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছেন মার্কিন সিনেটর ম্যাককনেল। জানা গেছে, হামলাকারী 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুক হামলার আগে অফিস থেকে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে ছুটি নেন। সেদিন তার অফিস করার কথা থাকলেও কাজ আছে উল্লেখ করে ছুটির আবেদন করেন তিনি। 2020 সালে নিজেকে বেকার তালিকায় নাম লেখালেও পরবর্তীতে ব্যাথেল পার্কের নার্সিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে চাকরি নেন থমাস। ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টায় যে মডেলের রাইফেল ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্র নিষিদ্ধ করার জন্য কংগ্রেসকে নতুন করে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার লাস ভেগাসে নাগরিক অধিকার গোষ্ঠী NAACPর একটি কনভেনশনে দেয়া বক্তব্যে বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্পকে গুলি করতে ব্যবহার করা হয়েছিল AR-15 মডেলের একটি অ্যাসল্ট রাইফেল। এই অস্ত্র যুক্তরাষ্ট্রে আরো বহু মানুষেরই প্রাণ কেড়েছে, যার মধ্যে আছে শিশুও। এখন সময় এসেছে এই রাইফেল নিষিদ্ধ করার। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান হত্যার ষড়যন্ত্র করেছে বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, যদিও তা ক্ষুব্ধভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, এই ধরনের হত্যা চেষ্টার কোনো ইচ্ছা ইরানের নেই, বরং ইরান আইনিভাবেই জেনারেল সুলাইমানি হত্যাকাণ্ডে জড়িত ডোনাল্ড ট্রাম্প সহ অন্যদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানালেন ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতা ও ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান অ্যাডাম শিফ। তার এই আহ্বানের পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন অনেকে। এর মধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাইডেন। বুধবার বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস জানায়, সংক্রমণ দেখা দেওয়ার পর তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কোভিড পজিটিভ হওয়ায় এরই মধ্যে বাতিল হয়েছে পূর্বনির্ধারিত নির্বাচনী প্রচারণা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে জো বাইডেনের সরে দাঁড়ানোর দাবি ক্রমেই জোরালো হচ্ছে। তার উপর থেকে সমর্থন তুলে নিচ্ছেন একের পর এক ডেমোক্র্যাট নেতারা। এবার বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানালেন প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান অ্যাডাম শিফ। তিনি বলেন, জো বাইডেন নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একজন পরিণত প্রেসিডেন্ট। তবে নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে তিনি পরাজিত করতে পারবেন কিনা তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। ট্রাম্পকে পরাজিত করতে হলে বাইডেনের পরিবর্তে ডেমোক্র্যাটদের অন্য প্রার্থীকে সমর্থন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে বলেও মনে করেন এই ডেমোক্র্যাট নেতা। একের পর এক ডেমোক্র্যাট নেতার এমন বক্তব্যে দলের ভেতরে বাইডেনকে নিয়ে দেখা দিয়েছে চরম মতবিরোধ। জোরালো হচ্ছে কোণঠাসা হয়ে পড়া বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি। এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 81 বছর বয়সী জো বাইডেন। বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, সংক্রমণের লক্ষণ দেখা দেয়ায় বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। করোনা পজিটিভ হওয়ায় তার পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রচারণা বাতিল করা হয়। বার্ধক্যজনিত কারণে এমনিতেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপে রয়েছেন বাইডেন। এরপর কোভিড আক্রান্ত হওয়ায় সেই ঝুঁকি আরও বাড়ল বলে মনে করছেন অনেকে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। জাপানে মশলাদার চিপস খেয়ে অসুস্থ হয়ে 14 শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার আলুর চিপস খেয়ে রাজধানী টোকিওর একটি হাই স্কুলে এই ঘটনা ঘটে। এরই মধ্যে ক্ষমা চেয়েছে ঝাল চিপস তৈরির ওই প্রতিষ্ঠানটি।
সাধারণ একটি আলুর চিপস নিয়ে স্কুলে এসেছে এক শিক্ষার্থী। সহপাঠীদের নিয়ে সেই চিপস খাওয়ার পরই দেখা দেয় বিপত্তি। অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন। তাদেরকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। পরে জানা যায় এটি সাধারণ আলুর চিপস নয়, প্রচণ্ড ঝাল চিপস। স্থানীয় সময় মঙ্গলবার জাপানের রাজধানী টোকিওর একটি স্কুলে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, শ্রেণীকক্ষে প্রচণ্ড ঝালযুক্ত আলুর চিপস নিয়ে যাওয়ার পরে প্রায় ৩০ জন সহপাঠী সেই চিপস খায়। কয়েকজন শিক্ষার্থী জানায়, চিপস খাওয়ার পরেই মুখের চারপাশে ব্যথা শুরু হয়। জরুরি ভিত্তিতে ফোন করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে ডাকা হয়। ঝালযুক্ত এই চিপস তৈরি করে জাপানের ইসোয়ামা কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান। গ্রাহকদের অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি। তাদের পক্ষ থেকে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। তবে নিজেদের ওয়েবসাইটে আগে থেকেই প্রচণ্ড ঝালযুক্ত এই চিপস নিয়ে গ্রাহকদের সতর্ক করে দিয়েছিল ইসোয়ামা কর্পোরেশন। তাই 18 বছরের কম বয়সের কাউকে এই চিপস খেতে নিরুৎসাহিত করা হচ্ছে। প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, এ চিপস খেলে উচ্চ রক্তচাপ ও পেট খারাপ হওয়ার ঝুঁকি রয়েছে। তাই যাদের আগে থেকে এমন প্রবণতা আছে তাদের জন্য এ চিপস খাওয়া পুরোপুরি নিষিদ্ধ। এমনকি চিপসের প্যাকেট খোলার সময়ও সতর্ক থাকার নির্দেশনা দেয়া আছে। নাদিম মারজান, সময় সংবাদ। ব্রিটিশ পার্লামেন্টের নতুন অধিবেশন উদ্বোধন করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। উদ্বোধনী ভাষণে আগামী 1 বছর দেশ পরিচালনায় ব্রিটিশ সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন রাজা। এছাড়াও তিনি কথা বলেন উত্তপ্ত মধ্যপ্রাচ্য ও রাশিয়া ইউক্রেন ইস্যুতে। ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি জোর দেন রাজা তৃতীয় চার্লস। ব্রিটিশ রাজপরিবারের বাসভবন বাকিংহাম প্যালেস থেকে রাজকীয় ঘোড়ার গাড়িতে করে বের হন রাজা তৃতীয় চার্লস। সঙ্গে ছিলেন তার স্ত্রী রানী ক্যামিলা। এ সময় রাস্তার দুপাশে রাজা রানীকে এক নজর দেখার অপেক্ষায় হাজারো মানুষ। ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন উদ্বোধন করতে বুধবার ওয়েস্টমিনস্টার প্যালেসে যান রাজা তৃতীয় চার্লস। এ সময় রাজার উপস্থিতি বোঝাতে ব্রিটিশ পতাকা অর্ধনমিত রাখা হয়, ওড়ানো হয় রাজকীয় পতাকা। পার্লামেন্টে ভাষণ দেবেন রাজা। হাউস অফ লর্ডসের সদস্যদের রাজা তৃতীয় চার্লসের ভাষণ শোনার জন্য রীতি অনুযায়ী পার্লামেন্টের দরজায় 3 বার টোকা দেয়া হয়। পরে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডসে প্রবেশ করেন রাজা তৃতীয় চার্লস। রাজার সম্মানে এ সময় দাঁড়িয়েছিলেন সবাই। রাজা আসন গ্রহণের পর সবাইকে নিজ নিজ আসন গ্রহণ করতে বলেন। এরপর পার্লামেন্টে ভাষণ দেন রাজা তৃতীয় চার্লস। আগামী 1 বছর দেশ পরিচালনায় ব্রিটিশ সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন রাজা। তার ভাষণে উঠে আসে অভিবাসন ব্যবস্থা, প্রাইভেট স্কুলের জন্য ভ্যাট বাতিল, অবকাঠামোগত উন্নয়ন ও আবাসন খাতের সরঞ্জাম সরবরাহে গতি আনা ও রেলওয়ে খাতকে জাতীয়করণ করার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। রাজা তৃতীয় চার্লসের ভাষণে স্থান পায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য ইস্যুও। ইসরায়েল ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাতের কথা উল্লেখ করে সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি জোর দেন তিনি। My government will play its part in trying to secure long-term peace and security in the Middle East. It is committed to a two-state solution with a safe and secure Israel alongside a viable and sovereign Palestinian state. এদিন ইউক্রেন ইস্যু নিয়েও কথা বলেন রাজা তৃতীয় চার্লস। যুক্তরাজ্যের তরফ থেকে দেশটিকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলে জানান রাজা। সেই সঙ্গে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ পেতেও সাহায্য করার কথা উল্লেখ করেন ব্রিটেনের রাজা। To reset the relationship with European partners. রাজা তৃতীয় চার্লসের ভাষণের পর শুরু হয় ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। নতুন মাইল ফলক ছুঁয়েছে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। বর্তমানে মাসে প্রায় 55 কোটি ব্যবহারকারী এই মাধ্যমটি ব্যবহার করছে বলে দাবি মাস্কের। এদিকে শিক্ষার্থীদের লিঙ্গ পরিচয় প্রকাশে বিধিনিষেধ আরোপ করে ক্যালিফোর্নিয়ার নতুন আইনের জেরে অঙ্গরাজ্যটি থেকে এক্সের পাশাপাশি নিজের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রধান কার্যালয় টেক্সাসে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন এই ধনকুবের। 2022 সালের অক্টোবরে 44 বিলিয়ন মার্কিন ডলারে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে সাড়া ফেলে দেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এরপর 2023 সালে এই যোগাযোগ মাধ্যমটির নাম পরিবর্তন করে রাখেন এক্স। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমটির ফিচারে নানা পরিবর্তন আনেন মাস্ক, যা নিয়ে বেশ বিতর্কের মুখেও পড়তে হয় তাকে। স্বাভাবিকভাবেই সেই ধাক্কা লাগে বিজ্ঞাপনী আয়ে, কমে যায় লভ্যাংশের পরিমাণ। তবে চলতি বছরের শুরু থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ও নিত্য নতুন ফিচার যোগ করার পর বেড়েছে এক্সের ব্যবহারকারীর সংখ্যা। আগের চেয়ে গত 6 মাসে এক্সে 17% বেশি সময় কাটাচ্ছেন ব্যবহারকারীরা, এমনটাই দাবি মাস্কের।
কদিন আগে নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় হত্যা চেষ্টার শিকার হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ব্যাপক আলোচনা সমালোচনার তৈরি হয়। এমনকি এক্সে পোস্ট দিয়ে ট্রাম্পের পাশে থাকার ঘোষণা দেন মাস্ক। মার্কিন এই ধনকুবেরের দাবি, এই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে বিপুল সংখ্যক ব্যবহারকারীর যোগ হয়েছে। ব্যবহারের দিক থেকে নতুন মাইলফলক ছুঁয়েছে এক্স। এক্সে সুবতাস বইলেও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নতুন আইন নিয়ে বিরক্ত ইলন মাস্ক। এই অঙ্গরাজ্যটিতেই এক্সের পাশাপাশি মাস্কের আরেক কোম্পানি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রধান কার্যালয় অবস্থিত। শিক্ষার্থীদের লিঙ্গ পরিচয় প্রকাশে বিধিনিষেধ আরোপ করে ক্যালিফোর্নিয়ায় নতুন আইন বাস্তবায়নের প্রতিবাদ জানিয়ে এখান থেকে এক্স ও স্পেস এক্সের প্রধান কার্যালয় টেক্সাসে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। এর আগে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান কার্যালয়ও টেক্সাসে সরিয়ে নেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। প্যারিস অলিম্পিক উপলক্ষে কপাল পুড়ছে ফ্রান্সের অস্থায়ী অভিবাসীদের। পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বাস্তুহারা হচ্ছেন হাজারো অভিবাসী। 2 বছর আগেও প্যারিসে হাজারো মানুষের অস্থায়ী বসতি উচ্ছেদ করা হয়েছিল। এই বছরে তা 40% বেড়ে দাঁড়িয়েছে 12,500-এ। দারিদ্র বিমোচনের চেয়ে লুকিয়ে রাখা বরাবরই সহজ। তাই বিশ্ববাসীর চোখে নিজেদের সুখী এবং সচ্ছল দেশ প্রমাণ করতে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান নতুন কিছু নয়। বিশ্বকাপ কিংবা বড় বড় আয়োজনে চাকচিক্য দেখাতে গিয়ে বরাবরই কপাল পড়ে দরিদ্রদের। তবে ফ্রান্সের মতো দেশে যখন এ ধরনের ঘটনা ঘটে তখন কিছুটা অবাকই হতে হয়। চলতি বছরের অলিম্পিক গেমস উপলক্ষে প্যারিসও সেই পথেই হাঁটছে। অলিম্পিক গেমসকে ঘিরে চলা পরিচ্ছন্নতা কার্যক্রমে উচ্ছেদ করা হয়েছে হাজারো অভিবাসীকে। অস্থায়ী বাসিন্দাদের উচ্ছেদে ব্যবহার করা হয়েছে 2023 সালে পাশ হওয়া একটি আইন। নতুন আইন অনুযায়ী অবৈধভাবে অস্থায়ী বসতি স্থাপন করলে মোটা অঙ্কের অর্থ জরিমানা গুনতে হবে। সেই আইন পাশের পরপরই অসংখ্য অস্থায়ী অভিবাসীকে বাস্তুহারা হতে হয়। তেমনি ক্ষতিগ্রস্ত গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে আসা অভিবাসীরা জানান, মাথা গোজার একমাত্র ঠাঁই থেকে এক রাতের মধ্যে অন্যত্র সরে যেতে হয় তাদের। এবারও অনিশ্চয়তায় 3,000 মানুষ। আমি আমার বাচ্চাদের সাথে একটি পার্কে আছি, রাতে ঘুমাচ্ছিও বাইরে। এটি আমার জন্য খুবই কঠিন হয়ে উঠছে। যদিও উচ্ছেদের পর অভিবাসীদের ফ্রান্সের অন্যান্য অঞ্চলে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার কথা জানিয়েছে ফরাসি সরকার। আগামী 26 জুলাই থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এবার রাঁধুনির খাতায় নাম লেখালো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। রান্না করছে নানা পদের খাবার। হংকংয়ের একটি রেস্তোরাঁয় পাওয়া যাবে এই রোবট রাঁধুনির খাবার। রেস্তোরাঁর খরচ কমিয়ে এনেছে অর্ধেকের বেশি। তবে কি এবার রান্নার জগৎও দখল করে নিতে যাচ্ছে রোবট? এর মধ্যে এই প্রশ্ন আলোচনায় এসেছে। লবণ, তেল, মরিচ, মশলা যেটা যতটুকু প্রয়োজন সব পরিমাপ হয়ে যাচ্ছে মেশিনেই। রোবোটিক হাত মেপে দিচ্ছে সব ধরনের উপাদান। মানুষের সাহায্য ছাড়াই তৈরি হওয়া সুস্বাদু খাবার পরিবেশন হয়ে যাচ্ছে প্লেটে। হংকংয়ের হেস্তিয়া কিচেন নামের চাইনিজ রেস্টুরেন্টে দেখা মিলছে এই রাঁধুনি রোবটের। হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন রেস্তোরাঁটিতে এই প্রযুক্তি নিয়ে এসেছেন। তার প্রযুক্তিতে তৈরি 3 সেট রোবট অন্তত 2 জন রাঁধুনির সমান কাজ করতে সক্ষম বলে জানান চেন। এক সেটে রয়েছে একটি ফ্রিজ, সিজনিং মেশিন এবং 5টি চুলা। সবগুলো আবার ইন্টারনেটের সঙ্গে যুক্ত। স্বয়ংক্রিয় ফ্রিজের ভেতরে থাকা একটি রোবোটিক হাত সব উপাদান বের করে একটি জায়গায় রাখার পর খাবারকে ফ্রাইং প্যানের কাছে পৌঁছে দেয়। এরপর শুরু হয় রান্না শেষ হওয়ার পর পাত্রটি স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যায়। এই রোবটটি ব্যবহারে রেস্তোরাঁর খরচ কমেছে 30 থেকে 50%। বর্তমানে এই রোবটটি 8 ধরনের চাইনিজ খাবারের পাশাপাশি জাপানিজ এবং পশ্চিমা খাবারও রান্না করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় এমনিতেই চাকরির বাজারে হইচই পড়ে গেছে। এর মধ্যে রেস্তোরাঁতেও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত রোবট সংযোজন রাঁধুনির কর্মসংস্থানে হুমকি হবে কিনা তাও এখন আলোচনায়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে এশিয়া ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে। মঙ্গলবারের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে কানাডার টরন্টোর বেশ কিছু এলাকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রায় 1.5 লাখ মানুষ। এদিকে বৃষ্টিতে ভেঙে গেছে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের রাস্তার বাঁধ। অন্যদিকে পানিতে ডুবে গেছে চীনের উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কিছু এলাকা। জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন দেশের আবহাওয়াতে দেখা দিয়েছে আমূল পরিবর্তন। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে নাকাল উত্তর আমেরিকা ও এশিয়ার অনেক দেশ।
প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে উত্তর আমেরিকার দেশ কানাডার টরন্টো শহরে। মঙ্গলবার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের বেশ কিছু অংশের রাস্তাঘাট। এতে বেশ কয়েকটি গাড়ি ডুবে যাওয়া সড়কে পড়ে থাকতে দেখা যায়। এছাড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে পানি ঢুকে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই এলাকার প্রায় 1.5 লাখ বাসিন্দা। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার টরন্টোতে প্রায় 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা দেশটির গেল 83 বছরের দৈনিক বৃষ্টিপাতের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে টরন্টোর বিমানবন্দরে কয়েকটি ফ্লাইট বাতিলও ঘোষণা করা হয়। এদিকে ভারী বৃষ্টিতে ভেঙে গেছে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ন্যাশভিলের একটি রাস্তার বাঁধ। এতে শহরের বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে পানি, দেখা দিয়েছে বন্যা, ডুবে গেছে রাস্তাঘাট। অন্যদিকে ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত নিউ ইয়র্কের রোম শহর, উপড়ে গেছে গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি ও গাড়ি। এদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার মানুষের জনজীবন। প্রতি ঘন্টায় 50 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের কারণে রাজধানী সিউলের রাস্তায় দেখা দিয়েছে তীব্র যানজট। বৃষ্টির অভাবে 1 মাস আগেও খরা চলছিল চীনের উত্তরাঞ্চলে, তবে হুট করেই বদলে গেছে অঞ্চলটির আবহাওয়া। প্রবল বৃষ্টির শিকার দেশটির মধ্য ও উত্তরাঞ্চল। পানিতে ডুবে গেছে নানইয়াং শহরের বিভিন্ন আবাদি জমি। বন্যায় আটকে পড়াদের উদ্ধার করার জন্য অভিযান চলছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। অন্তরা সেন, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। নারী এশিয়া কাপের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি টাইগার্সদের। শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামার আগে শ্রীলঙ্কার জাম্বুলায় অনুশীলনে ফুরফুরে মেজাজে জ্যোতির দল। ভোরের সময়ে খেলার খবর জানাতে আবারও যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। সংবাদের এই অংশে প্রথমেই জেনে নেব আজকের আবহাওয়ার খবর। দেশের 4 বিভাগে আজও ভারী বর্ষণ ও লঘুচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বর্ষণ এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় শুক্রবার সকাল 9টা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশে দিনে তাপমাত্রা বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। ক্রিকেটের খবর। নারী এশিয়া কাপের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। শ্রীলঙ্কার ডাম্বুলায় অনুশীলনে ফুরফুরে মেজাজে ছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। 20 জুলাই স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের এশিয়া কাপ মিশন। রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হাস্যোজ্জ্বল চেহারায় নিগার সুলতানা জ্যোতিরা। নারী এশিয়া কাপের আগ মুহূর্তে দলকে চাঙ্গা রাখার চেষ্টায় টাইগ্রেস অধিনায়ক। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের বিবেচনায় খুব বেশি স্বস্তিতে থাকার সুযোগ নেই। ভারত আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পারফরম্যান্স ছিল যাচ্ছে তাই। ফলাফল তো বটেই, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং অ্যাপ্রোচ কোনো কিছুই হয়নি আপ টু দ্য মার্ক। তবুও সেসব ভুলে সামনে তাকাতে চাইছেন নারীরা। ঘরোয়া লিগের ফর্ম আশাবাদী করছে সবাইকে। এশিয়া কাপেও ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় মেয়েদের। নারীদের এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে সুখস্মৃতি আছে বাংলাদেশের। 2018 সালে এই এশিয়া কাপ দিয়েই প্রথমবারের মতো দেশের ক্রিকেটকে কোনো মেজর শিরোপা উপহার দিয়েছিল টাইগ্রেসরা। সে ধারাবাহিকতা বজায় রেখেছিল বেশ কয়েক বছর। দ্বিপাক্ষিক সিরিজগুলোতে উন্নতির ছাপ ছিল স্পষ্ট। শক্তিশালী ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে জিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল জ্যোতি বাহিনী। তবে হঠাৎ করে খেই হারিয়েছে দলটা। তবুও এই প্রিয় ইভেন্ট এশিয়া কাপ দিয়ে সুদিন ফেরানোর লক্ষ্য হাসান তিলকরত্নের শিষ্যদের। 19 জুলাই ডাম্বুলায় শুরু হচ্ছে এবারের নারী এশিয়া কাপ। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু হবে 20 জুলাই। মাকসুম আলম খান, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস ডিপার্টমেন্টে রয়েছে একজন শ্রীলঙ্কান মাফিয়া। তার হর্তাকর্তা কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম বিসিবি ছেড়ে যাওয়ার পর একটি জাতীয় পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে গ্রাউন্ডস কমিটি নিয়ে এমন মন্তব্য করেছেন সাবেক প্রধান
কিউরেটর টমি হ্যামিং। বোর্ডে থাকাকালীন স্বাধীনভাবে কাজ করার সুযোগও পাননি বলে দাবি করেন তিনি। মিরপুরে উইকেট নিয়ে সমালোচনা বিশ্বব্যাপী। দিনের পর দিন স্লো উইকেট বানিয়ে ঘরের মাটিতে সাফল্য পেলেও করুণ পরিণতি হয়েছে বৈশ্বিক মঞ্চে। সেই উইকেটের দেখভালের দায়িত্বে লঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভা, যাকে বাংলাদেশে এনেছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। দিনের পর দিন তাকে নিয়ে সমালোচনা হলেও এই শ্রীলঙ্কান গামিনীতে মধু খুঁজে পেয়েছেন মাহবুব আনাম। গামিনীর স্ত্রীকে চাকরি দিয়েছেন নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে। দীর্ঘদিন ধরে আঁকড়ে ধরে রেখেছেন গ্রাউন্ডস কমিটির চেয়ার। তারপরও নেই কোনো দৃশ্যমান উন্নতি। বিপিএল, ডিপিএল সহ প্রতিটি আসরেই সমালোচনা হয় উইকেট নিয়ে। আইসিসি দেয় ডিমেরিট পয়েন্ট, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির বলয়ে নিজের চেয়ার ধরে রেখেছেন এই কর্তা। তার এমন কর্মকাণ্ডের সত্যতা মিলেছে বিসিবির সাবেক প্রধান কিউরেটর টনি হ্যামিংয়ের বক্তব্যে। বোর্ড থেকে চাকরি ছাড়ার পর ইংরেজি দৈনিক ডেইলি সানকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রিকেটে যে শ্রীলঙ্কান মাফিয়া চক্র কাজ করছে সেটার ইঙ্গিত দিয়ে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানকে নিয়ে করেছেন ঘোরতর অভিযোগ। বিভিন্ন সময় কাজ করার চেষ্টা করেও সহায়তা পাননি, যে কারণে বিরক্ত হয়ে 2 বছরের চুক্তিতে বাংলাদেশে আসলেও ফিরে গেছেন আগেই। মাহবুব আনামও কি শ্রীলঙ্কান মাফিয়া চক্রের সঙ্গে জড়িত? আমি এমনটাই ধারণা করছিলাম। আমি নিশ্চিতভাবে জানি না, আসলে কি ঘটছে তা জানি না। আপনি কোথাও কাজ করলে এটা ধারণা পাবেন কে সহযোগিতা করছে আর কে করছে না। এটা খুবই লজ্জার বিষয়। আপনাকে কাজ করতে হলে চেয়ারম্যানের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেতে হবে। গ্রাউন্ডসে উন্নতি করতে হলে আপনাকে সততার সঙ্গে কাজ করতে হবে। আপনি যদি শেরেবাংলা একাডেমি মাঠের দিকে তাকান, সেখানে একটা বাজে মাঠ দেখতে পাবেন, বিশেষ করে এই লেভেলের ক্রিকেটে। তার কথাই স্পষ্ট, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের সহযোগিতা না পেয়েই কাজ করতে পারেননি বাংলাদেশে। টনি হ্যামিং বাংলাদেশে কাজ করার পর প্রশংসা কুড়িয়েছিলেন ক্রিকেটারদের কাছ থেকে, যদিও তাকে মিরপুর স্টেডিয়ামের উইকেট নিয়ে কাজ করতে দেয়া হয়নি, যেখানে বরাবরের মতো রাখা হয়েছে মাহবুব আনামের আশীর্বাদ পুষ্ট অচল গামিনীকে। বাংলাদেশ ছাড়ার আগে যে বিষয়গুলো প্রধান নির্বাহী ও বিসিবি সভাপতিকে অবহিত করেছেন হ্যামিং, এখন এমন অভিযোগের পরও বোর্ড কি কোনো ধরনের পরিবর্তন আনবে বিসিবির গ্রাউন্ডস কমিটিতে? তারেক হাসান শিমুল, সময় সংবাদ। প্রায় 1 বছর পর ভারত দলের সাবেক স্পন্সর প্রতিষ্ঠান বাইজুসের বিরুদ্ধে বিসিসিআইয়ের করা মামলা গ্রহণ করেছে ভারতীয় আদালত। প্রতিষ্ঠানটি থেকে 158 কোটি রুপি পাওনা বলে মামলা দায়ের করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তবে বাইজুস নিজেদের দেউলিয়া ঘোষণা করলেও তাদের আর্থিক অবস্থা ভালোভাবে খতিয়ে দেখা হবে বলে জানায় ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল। তারপরেই দেয়া হবে রায়। এক কোভিডের বদৌলতে ফুলে ফেপে উঠেছিল, লাভের পরিমাণটাও ছিল আকাশচুম্বী। ভারত দলের স্পন্সরও হয় বাইজুস, তবে পরিস্থিতি স্বাভাবিক হতেই আশ্রয় পড়ে মাটিতে। এবার পাওনা টাকা চেয়ে বিসিসিআইও ঠুকে দিল মামলা। 2020 সালের কোভিডে পুরো বিশ্ব হয়ে গিয়েছিল অচল, কোটি কোটি মানুষ হয়ে যায় গৃহবন্দী। আর ঠিক তখনই ভারতীয় অনলাইন এডুকেশন প্রতিষ্ঠান বাইজুসের অ্যাপটি হয়ে ওঠে জনপ্রিয়। সঙ্গে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে হয়ে যায় বেশ লাভবান। 2013 সালে যাত্রা শুরু করে বাইজুস। জনপ্রিয়তা বাড়াতে 2019 সালে তারা যুক্ত হয় ভারত দলের সঙ্গে। পরে 2020-এর কোভিডে আর পিছু ফিরে তাকাতে হয়নি তাদের। প্রতি দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচের জন্য ভারত দলকে তারা দিয়েছে 4.51 কোটি রুপি, আর আইসিসি ইভেন্টের জন্য বরাদ্দ ছিল 1.51 কোটি রুপি। 2022 সালে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হতেই ধীরে ধীরে কমতে থাকে তাদের শিক্ষাপণ্য বিক্রি। এক সময় প্রায় $20 মিলিয়ন প্রতিষ্ঠানটি হয়ে যায় দেউলিয়া। বাধ্য হয়ে অর্থ দেয়া বন্ধ করে দেয় ভারত দলকে। যদিও তা মানতে নারাজ বিসিসিআই। 158 কোটি রুপি পাওনা দাবি করে তারা আদালতে যায়। প্রায় 1 বছর বাদে এবার সেই মামলা গ্রহণ করেছে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল। আদালত কোম্পানিটি দেউলিয়া কিনা তা নিয়ে নেমেছে তদন্তে। প্রাথমিক তদন্তে প্রতিষ্ঠানটির ঋণের অর্থ দিতে অপারগ বলে প্রমাণ পায় আদালত। তবে তদন্ত এখনও চলমান।
বিসিসিআই যত যাই করুক এই অর্থ দেওয়ার সামর্থ্য এখন নেই বাইজুসের। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানায়, এই তদন্তের পর বিসিসিআইয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছাতে পারবে বলে বিশ্বাস তাদের। এছাড়া কোম্পানির স্বার্থ রক্ষায় তাদের আইনজীবীরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি। 2019 সালের সেপ্টেম্বরে 3 বছরের জন্য ভারত দলের জার্সির প্রধান স্পন্সর হিসেবে যুক্ত হয়েছিল বাইজুস। তামিম হোসেন, সময় সংবাদ। এবারে ফুটবল। মেয়াদ পূর্ণ করে আরও প্রায় 3 সপ্তাহ বেশি ক্ষমতায় থাকছে বাফুফের বর্তমান নির্বাহী কমিটি। সবকিছু ঠিক থাকলে 26 অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। তবে এই জন্য লাগবে ফিফার অনুমোদন। তবে নির্বাচনের তফসিল ঘোষণা এবং আনুষঙ্গিক আরও সেসব কার্যক্রম আছে, তা কবে থেকে শুরু হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনো। বাফুফের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তার মতামত দেবেন সদস্যরা। তবে এমন বৈঠকেও থাকার সময় হয়নি বেশ কজন সদস্যের। তাদের মধ্য থেকে আলাদা করে বললে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি এবং সহসভাপতি কাজী নাবিল আহমেদের নাম আসবে সবার আগে। অবশ্য তাদের ছাড়াই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কাজী সালাউদ্দিনের নির্বাহী কমিটি। সবকিছু ঠিক থাকলে আগামী 26 অক্টোবর হবে বাফুফের পরবর্তী নির্বাচন। তবে সমস্যা হলো 3 অক্টোবর মেয়াদ পূর্ণ করবে বর্তমান কমিটি। তাই 3 সপ্তাহ পর নির্বাচন করতে লাগবে ফিফার অনুমোদন। We could do it. So best time board has decided যে 3 সপ্তাহ পরে 26 অক্টোবরে ইলেকশন আমরা করব উইথ দ্য পারমিশন অফ ফিফা। শুরুতে গুঞ্জন ছিল সেপ্টেম্বরে নির্বাচন শেষ করতে চায় বাফুফে, যার আনুষঙ্গিক কাজ করতে হবে অগাস্ট থেকে। শোকের মাসে এ ধরনের আনুষ্ঠানিকতা এড়িয়ে যেতে চায় বাফুফে। এছাড়াও অক্টোবরে আছে নারী টি-20 বিশ্বকাপ। নির্বাচন পেছানোর কারণ হিসেবে এই বিষয়টিও বিবেচনায় রেখেছে বাফুফে। শোকের মাস অগাস্ট মাস থেকে যেন ওই ফুটবল নিয়ে লাফালাফি না হয়, যে জন্য এটাকে শিফট করা হয়েছে সেপ্টেম্বরে। তারিখ ঘোষণায় নির্বাচনী বাতাস এখন ফুটবল ফেডারেশনে। তবে আবারও বাফুফে সভাপতি পদে নির্বাচনে অংশ নেবেন কিনা কাজী সালাউদ্দিন, এই প্রশ্নটি এড়িয়ে গেছেন সাবেক এই কিংবদন্তি ফুটবলার। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। নতুন কোচ ভ্যালোরিটিতে ভূমিকা রাখবেন বসুন্ধরা কিংসের দল গোছাতে। ট্রান্সফার মার্কেটে এমন গুঞ্জন থাকলেও তা নাকচ করে দিয়েছেন সভাপতি ইমরুল হাসান। তবে আভাস আছে এবার স্কোয়াডে যুক্ত হতে পারে হাই প্রোফাইল কেউ। এদিকে রবসন আর মিগুয়েলকে রিটেইন করেছে বিপিএল চ্যাম্পিয়নরা। পাশাপাশি আবাহনী থেকে আবারও দলে ফিরিয়েছে জনাথন ফার্নান্দেসকে। অর্ধযুগ সম্পর্কের পাঠ চুকিয়ে অস্কার ব্রুজন এখন অতীত বসুন্ধরা কিংসের জন্য। তার অধীনে ঘরোয়া ফুটবলের সম্ভাব্য সব শিরোপা জিতলেও এএফসি কাপ নিয়ে আক্ষেপের অন্ত নেই কিংসদের। সেই অপূর্ণতা ঘোচানোর মিশন নিয়ে আসছেন রোমানিয়ান ভ্যালোরিটিতে। তার হাত ধরে বসুন্ধরার স্বপ্ন পূরণ হবে কিনা তা সময় বলবে। তবে এরই মধ্যে নতুন মৌসুম কেন্দ্র করে দল গোছানোর কার্যক্রম চলছে বেশ জোরে সোরে। আগস্ট থেকে প্রি সিজন ক্যাম্প শুরু করবে বসুন্ধরা কিংস। তার আগেই জুলাইয়ের শেষ সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন ভ্যালোরি। ট্রান্সফার মার্কেটে গুঞ্জন ছিল পছন্দের কয়েকজন ফুটবলার নিয়ে নতুন ঠিকানায় যোগ দেবেন সেরিয়ান ক্লাব আল ইত্তিহাদকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কোচ। তবে তা নাকচ করে দিয়েছেন কিংস সভাপতি। আমাদের একটা প্যানেল আছে, সেই প্যানেল থেকে আমরা বিদেশি প্লেয়ার বলেন, স্থানীয় প্লেয়ার বলেন, তারা নির্বাচিত করে কোচের হাতে আমরা প্লেয়ার তুলে দিই। সেক্ষেত্রে কোচের মতামত আমাদের এখানে মুখ্য না। আগস্টের প্রথম সপ্তাহ থেকে আমরা আমাদের প্রিসিজন শুরু করবো, তো তার আগে ইনশাল্লাহ সবকিছু চূড়ান্ত করবো। এএফসি কাপের মঞ্চে পার্থক্য করে দেন বিদেশি ফুটবলাররা, যে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়ে এবার দল গোছাচ্ছে কিংস। শেষ পর্যন্ত বেশ হাই প্রোফাইল কোনো নাম দেখা যেতে পারে তাদের স্কোয়াডে। আপাতত রবসন, রবিনিও আর মিগুয়েলকেই রিটেন করেছে চ্যাম্পিয়নরা। আর আবাহনী থেকে ভিড়িয়েছে তাদেরই সাবেক মিডফিল্ডার জনাথন ফার্নান্দেসকে। আমরা শুধুমাত্র মিগুয়েল এবং রবসনের সাথে আমাদের চূড়ান্ত করেছি, বাকিদের আমরা দেখছি, এখন আসলে কাউকে চূড়ান্ত করিনি, দুজন বাদকে। আর পুরনো খেলাদের মধ্যে আমরা আবাহনী ফার্নান্দেসকে দলভুক্ত করছি। এই পর্যন্ত 3 জনই চূড়ান্ত হয়েছে, বাকিদের ব্যাপারে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। শুরুতে পরিকল্পনা ছিল নতুন ফরম্যাটের এএফসি কাপের আয়োজক হবে বসুন্ধরা কিংস। তবে ফুটবল পিচের সংস্কার কাজ হবে বিধায় এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধরার অনুরোধ প্রধানমন্ত্রীর। বললেন, সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত অপেক্ষা করলে হতাশ হবে না কেউই। হত্যায় জড়িতদের বিচারের ঘোষণা।
দুদকের অনুসন্ধান টের পেয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরান বেনজির। দুর্নীতির খতিয়ান হাইকোর্টে দাখিল করতে যাচ্ছে সংস্থাটি, শিগগিরই হবে মামলা। 3 শীর্ষ কর্মকর্তা ছাড়াই চলছে ডিএসসির কার্যক্রম। ঝুঁকি নিয়েই লেনদেনে বিনিয়োগকারীরা। যোগ্য লোকের অভাব, দাবি নিয়োগ সংশ্লিষ্টদের, শিগগিরই সমাধানের আশ্বাস। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়, সঙ্গে থাকবেন তোহা খান তামিম। কাজল, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।